একজন ফাঁসির আসামি শেষ পর্যন্ত বিশ্বাস করেন কোনো দৈব শক্তি এসে তাকে রক্ষা করবে। এমনকি পেছনে হাত বাঁধা, গলায় দড়ি পরানো অবস্থায় এক পৃথিবী থেকে অন্য পৃথিবীতে যাওয়ার মাঝখানের দেওয়াল যখন একটিমাত্র রুমাল, দাঁড়িয়ে নীরবে সে ভাবতে থাকে, এই বুঝি তাকে রক্ষা করতে কেউ এগিয়ে এলো। বাংলাদেশে যেভাবে ফাঁসি কার্যকর করা হয়, বাংলাদেশে একসময় মুনিরের ফাঁসি বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। এরপর এরশাদ শিকদারের ফাঁসি নিয়ে ছিল মানুষের ব্যাপক আগ্রহ। একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যতই ঘৃণ্য হোক না কেন, তার শেষ ইচ্ছা পালনের চেষ্টা করা হয় তার মৃত্যুটিকে যথাসম্ভব আরামদায়ক করার। মৃত্যুদণ্ড আরামদায়ক করার জন্য বিজ্ঞানীরা কাজ করে যাচ্ছেন। এই ধারাবাহিকতায় ইলেকট্রনিক চেয়ার, ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড আবিষ্কার হয়েছে। তবে যত সিস্টেমই আবিষ্কার করা হোক না কেন, মৃত্যু তো মৃত্যুই। আইন অনুযায়ী সকল ফর্মালিটি শেষে ফাঁসির আসামিকে নিয়ে আসা হয় কন্ডেম সেলে। সেখানে শুধু ফাঁসির আসামিরাই থাকে। মাথায় থাকে লাল টুপি, অনেকটা ওয়েটিং রুমের মতো। এখানে কয়েকদিন রাখা হয়, তার সাথে যথাসম্ভব ভালো ব্যবহার করা হয়। বিদেশ থেকে আনা হয় দড়ি, সাধারণত জার্মান থেকে বিশেষ এই দড়ি আনা হয়। নিয়ম করে কয়েকবার এতে মাখানো হয় সবরি, কলা আর মাখন। জল্লাদ নির্বাচন করা হয় কয়েদিদের মধ্য থেকেই। প্রতিটি ফাঁসি কার্যকরের জন্য এই কয়েদির 2 মাস করে সাজা কমে যায়। আসামির সম ওজনের বালির বস্তা দিয়ে কয়েকবার ফাঁসির প্র্যাকটিস করা হয় কয়েকদিন আগে থেকেই। কন্ডেম সেলে আসামির আত্মীয় স্বজনের সাথে দেখা করানো হয়। তবে কবে ফাঁসি কার্যকর হবে তা আসামি এবং আত্মীয় স্বজন কাউকেই বুঝতে দেওয়া হয় না। সাধারণত রাত 10টা থেকে 10:30টার দিকে কারাগার মসজিদের ইমামকে সাথে নিয়ে জেল সুপার কন্ডেম সেলে যান। তখনই কয়েদি বুঝতে পারেন যে আজই তার জীবনের শেষ রাত। 11:30টার দিকে তওবা পড়ানোর কাজ শেষ হয়ে যায়। 12টার 5 মিনিট আগে জমটুপি ও গলায় দড়ি পরিয়ে দেওয়া হয়। জেল সুপারের হাতে রুমাল নিয়ে মঞ্চের পাশে দাঁড়িয়ে থাকেন। সাথে দাঁড়িয়ে থাকেন অন্যান্য অতিথিরা। জল্লাদের চোখ তখন রুমালের দিকে। ওই মুহূর্তে এই রুমালই একজন মানুষকে এপার থেকে ওপারে পাঠিয়ে দেওয়ার ভূমিকা পালন করে। আসামির চোখ মুখে অন্ধকার, দাঁতে দাঁত খিটে থাকে। গলাটাকে ফোলানোর চেষ্টা করেন যেন ব্যথাটা একটু কম লাগে, কিন্তু বিশাল এই দেহের ভার কি আর গলা সইতে পারে? ধর্মীয় দোয়া বা মন্ত্রপাঠ করতে থাকে, আর মনে মনে অপেক্ষায় থাকে কোনো দৈব শক্তির। কান খাড়া করে রাখে, এই বুঝি কেউ একজন বলে উঠবে, স্টপ, এই ফাঁসি হবে না। ভাসতে থাকে প্রিয় মানুষগুলোর মমতা ভরা মুখ। তাদের মায়া মুখগুলো ভেবে হৃদয় কেঁদে ওঠে। মনে হয় যে কোনো কিছুর বিনিময়ে আর কটা দিন যদি ওদের সাথে কাটাতে পারতাম, প্রিয় মানুষগুলোকে একটু জড়িয়ে ধরতে পারতাম। একজন ফাঁসিতে আত্মহত্যাকারী আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আত্মহত্যাকারী পৃথিবীর প্রতি বিতৃষ্ণার কারণে আত্মহত্যা করে, তাছাড়া সেই মুহূর্তে তার মধ্যে কোনো হিতাহিত জ্ঞান থাকে না। আর ফাঁসির আসামি পৃথিবীর মায়ার জন্য অন্যায় করে এবং সে ভাবার মতো যথেষ্ট সময় পায়। আসামি যাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অপরাধ করে, শেষ সময়ে তারা কেউ পাশে থাকতে পারে না। যারা থাকে সবগুলো অপরিচিত মুখ, সবাই যে যার দায়িত্ব পালনে ব্যস্ত। স্বজনদের মতো মমতা ভরা কণ্ঠ এখানে নেই। গায়ে হাত বুলিয়ে দেওয়ার কেউ নেই, তার কষ্টে ব্যথা পাওয়ার কেউ নেই। যত বড় দুর্ধর্ষ ব্যক্তিই হোক না কেন, এই সময়টিতে সে সবচেয়ে বড় অসহায় অনুভব করে। একজন মানুষ যখন উত্তেজনায় থাকে, তখন ভবিষ্যৎ পরিণতি ভাবার মতো জ্ঞান তার থাকে না, আর সেই সময়টিতেই ঘটায় যত অঘটন। আর এজন্যই মনীষীরা বলে থাকেন, জীবনের দুটো সময়ে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, খুব রাগান্বিত অবস্থায় এবং খুব আনন্দময় অবস্থায়। এই দুটো সময়ে সিদ্ধান্ত নিলে ভুল হওয়ার সম্ভাবনা 90 ভাগ। সর্বশেষ 12টা 5 মিনিটে পায়ের নিচ থেকে পাটাতন সরে যায়, গলায় আটকে যায় মোটা দড়ি। শুরু হয় রহস্যময় যাত্রা। 10 মিনিট ঝুলিয়ে রাখার পর একজন ডাক্তার এসে ঘাড়ের চামড়া কেটে মৃত্যু নিশ্চিত করেন। পড়ে থাকে নিথর দেহ। এরপর থেকে আর প্রয়োজন হয় না কোনো খাবার কিংবা পানি। রাতের খাবারগুলো দেহের কোনো কাজে আসে না, পাকস্থলিতে পড়ে থাকে নীরব হয়ে। মৃত্যুর আগ মুহূর্তে একজন আসামি ফিরে যেতে চায় তার অতীতে, ভুলগুলো মুছে দিয়ে নতুন করে লিখতে চায় জীবনের অধ্যায়।
আমরাও একই পথের যাত্রী, শুধু আমরা জানতে পারি না আমাদের মৃত্যুর সময়ক্ষণ। আমাদের যেন শেষ সময়, শেষ মুহূর্তে পিছনে ফিরে অতীতকে নতুন করে লেখার ইচ্ছে জাগ্রত না হয়। সেজন্য প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড ভেবেচিন্তে সৎভাবে অতিবাহিত করতে হবে, কারণ জীবন খাতার অক্ষর মোছার কোনো ফ্লুইড নেই।